প্রকৃত গণতন্ত্র ফেরাতে চায় সরকার। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। 17 বছর গণমাধ্যমে টুটি চেপে ধরে ফ্যাসিস্ট সরকার, এখন স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করাই লক্ষ্য। প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক। কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া, এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। সরকারের প্রথম 6 মাসের জ্বালানি সংকটের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। অভিযোগ 11 দলের। গণভোটের রায় বাস্তবায়ন না করলে ফল ভোগের হুঁশিয়ারি। 180 দিনে সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে। আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে। সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের যে পদক্ষেপ ভুল পথে পা বাড়াচ্ছে, এটার যে পরিণতি ভালো হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গভবনে রাজকীয় অভিষেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার। কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়। দাপ্তরিক কাজে কাটল প্রথম কর্মদিবস। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। অপারেশনাল স্থাপনা পরিদর্শন। ডাকাতি নয়, ইয়াবা সেবনে বাধা দেয় রংপুরের 4 খুন বলছে পুলিশ। 2 সন্তান সহ বাবা মা হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার 2। বিচার দাবিতে মানববন্ধন। সার সংকট ও বাড়তি দামে ক্ষুব্ধ কৃষক। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ডিলারের গুদাম ভেঙে 10,000 কেজি লুট। বেশ কয়েক বস্তা ফেরত, বাকিগুলো উদ্ধারের চেষ্টায় পুলিশ। এবং রোহিঙ্গা বাছাইয়ে কক্সবাজারে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্তির আহ্বান বাংলাদেশের। আন্তর্জাতিক আইন মেনে সংকট নিরসনের চেষ্টা, রাজনৈতিক সমাধানের তাগিদ। দেশে প্রকৃত গণতন্ত্র ফেরাতে কাজ করছে সরকার। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আমদালিব রহমান পার্থর অভিযোগ, গেল 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। আর পাহাড়ে শান্তি রক্ষায় সবার সম্মিলিত প্রয়াস চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে এসব কথা বলেছেন মন্ত্রীরা। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় গেল শুক্রবার সম্প্রসারিত হয় মন্ত্রিসভা। 4টি মন্ত্রণালয়ে নতুন পূর্ণমন্ত্রী আর পররাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয় নতুন 2 প্রতিমন্ত্রীকে। দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে এলে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন নীতি নির্ধারকরা। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সম্প্রচার মন্ত্রী আমদালিব রহমান পার্থ। কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া, এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। এদিন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন 16 ডিসেম্বর চালু হবে শাহজালালের 3rd টার্মিনাল, আর অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। 3rd টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলো করব। চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই। কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। সম্প্রীতি, সংহতি, সুষম বন্টন এবং বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল হিসাবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দপ্তর বদল হওয়া মন্ত্রী আফরোজা খানম জানান, সরকারি খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের। মানুষ যাতে নিরাপদ খাদ্য পায় সেটার দিকেও আমরা সবাই
লক্ষ্য রাখব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নতুন এলজিআরডি মন্ত্রী। তিনি জানান, যথাসময়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও অফিস করেছেন মন্ত্রণালয়ে। তিনি বলেন, সব ধর্মের অনুসারীরা যাতে নির্ভয়ে তাদের দাবি জানাতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব আনা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। রিজভী বলেন, চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা, আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করব। প্রথম 180 দিনে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে 11 দলীয় ঐক্য বলছে, অব্যবস্থাপনার কারণে বেড়েছে জনদুর্ভোগ। গ্যাস বিদ্যুৎ সংকটের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে ঘোষিত কর্মসূচির প্রস্তুতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে 11 দলের বৈঠক। রোববার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে এই বৈঠকে যোগ দেন জোট নেতারা। বৈঠকে লং মার্চের সময়সূচিতে আনা হয় কিছু পরিবর্তন। ব্রিফিংয়ে নেতারা জানান, আগামী 5 সেপ্টেম্বর চট্টগ্রাম, 19 সেপ্টেম্বর রংপুর, 31 অক্টোবর খুলনা ও 21 নভেম্বর সিলেট অভিমুখে লং মার্চ করবে 11 দল। প্রথম দিন লং মার্চ শুরুর আগে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হবে সমাবেশ। সরকার যেন এদিক সেদিক উকিঝুঁকি না মেরে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের যে পদক্ষেপ ভুল পথে পা বাড়াচ্ছে, এটার যে পরিণতি ভালো হবে না, এটা আমরা ক্লিয়ার মেসেজ বিরোধী দল থেকে জানিয়ে দিচ্ছি, আগেও জানিয়েছি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক বলেন, 180 দিনে ব্যর্থ সরকার তলানিতে ঠেকেছে জন আস্থা, বেড়েছে মানুষের দুর্ভোগ। সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জন আস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জন আস্থা একেবারেই তলানিতে গিয়েছে। এই 6 মাসে আইন শৃঙ্খলার পরিবেশ বিপ্লব পরবর্তী পরিস্থিতির থেকেও ভয়ানক রূপ ধারণ করেছে। ঢাকাতেও লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পার হয়েছে। সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এর আগে সকালে রাজধানীতে সেমিনারে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগের পথই অনুসরণ করছে বিএনপি। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। দেশে কোনো নব্য ফেসিবাদকে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সংবিধানের রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কর্মযাত্রা শুরু হলো। দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বেলা 11টায় বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহীর একটি দল বরণ করে রাষ্ট্রপতিকে।
দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করতে সকাল থেকেই নেওয়া হয় প্রস্তুতি। পুরো বঙ্গভবন ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তায়। বঙ্গভবনে প্রবেশ করলে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে তার অফিস কক্ষে দাপ্তরিক নথিপত্র ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নৌ ও বিমান বাহিনীতে পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে এই নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে নির্বাচনী পর্ষদ উদ্বোধন শেষে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার দুপুরে বিমান বাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী নৌপ্রধানকে অভিনন্দন জানান। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে 23 জুলাই খন্দকার মিসবাউল আজিম বাংলাদেশ নৌবাহিনীর 18তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাত 11টার সময় আরও থাকছে। গ্যাস সংকটে রাজধানীর পাম্পে যানবাহনের সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। নবায়নযোগ্য বিদ্যুতের ট্যারিফ নিয়ে গণশুনানি, দাম বাড়ানোর পায়তারা দেখছে ক্যাব। ঢাকা একাধিক বিদেশি দূতাবাসে ইমেইলে হামলার হুমকির পর নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। বারিধারা কূটনৈতিক এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশের ধারণা দেশের ভাবমূর্তি নষ্ট করতে এবং কূটনীতিকদের ভয় দেখাতে স্ক্যাম ইমেইলে হুমকি দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সিটিটিসি ও ডিবি। নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে হয়রানি এবং আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করা রংপুরে প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর সব তথ্য। বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শিক্ষক ও শিক্ষার্থীরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করা হয়। শুধু এই বিদ্যাপীঠের সহকর্মীরা নয়, প্রতিবাদে অংশ নেন কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও। হত্যাটা হয়েছে, এটার আমাদের প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি এটার বিষয়ে। খুনি যেই হোক না কেন, আমরা দ্রুত বিচার চাই। চাঞ্চল্যকারী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহমুদ। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নিজ ভবনের ছাদে ইয়াবা সেবনে বাধা দিলে উত্তেজিত হয়ে শিক্ষক গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ছাদে উঠতে গেলে সিঁড়ির মধ্যে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মেয়ে প্রার্থী সিঁড়ির দিকে এগুতে থাকলে গলায় রশি পেঁচিয়ে ও শিশু প্রিয়ম তাদের চিনে ফেলায় তাকেও একই কৌশলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। ঘটনা ভিন্ন খাতে নিতে হত্যার পর মালামাল লুট করে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেয় হত্যাকারীরা। একটা চুরিকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হত্যার শিকার ওই শিক্ষক পরিবার ও অভিযুক্ত 2 তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস একই এলাকা মাছুয়াপাড়ার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামের ভ্রুঙ্গামারীতে ডিলারের গুদামের দরজা ভেঙে 10,000 কেজি সার লুট করেছেন কৃষকরা। কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তাদের। তবে সরকারি নিয়মেই সার বিক্রির দাবি ডিলারের। লুট হওয়া সার উদ্ধারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গুদামের দরজা ভেঙে সারের বস্তা কাঁধে নিয়ে ছুটছেন কৃষক। লুট হয়েছে 10,000 কেজি ইউরিয়া। রোববার সারের জন্য কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলার তাইফুর রহমান মুকুলের গুদামে ভিড় করেন কৃষকরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও দোকান না খোলায় গুদামের দরজা ভেঙে 197 বস্তা ইউরিয়া নিয়ে যান তারা। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত বরাদ্দ পেলেও কৃষকদের সার দিতে গড়িমসি করছিলেন ডিলার মুকুল। কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে মুকুল জানান, সরকারি নিয়মেই সার বিক্রি করছিলেন তিনি। একজন লোকের উস্কানিতে এই জিনিসটা আজকে ঘটনাটা ঘটছে। সবাই তো উস্কানি দেয়। এই লোকটার নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কিন্তু লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু পরে ঘটনা ঘটবে, এটা যদি আমি আইনের আওতায় না যাই, এটা তো দেখতে খারাপ দেখা যাবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরই মধ্যে ফেরত পাওয়া গেছে অন্তত 40 বস্তা ইউরিয়া। বাকিগুলো উদ্ধারে চলছে তৎপরতা। যে পরিমাণ সারের দরকার সেই পরিমাণ সার নাই। কৃষকরা ক্ষুব্ধ, সংক্ষুব্ধ হয়ে গেছে। এই সংক্ষুব্ধ থেকে করছে। তারপরে আমরা খবর পেয়ে গেছি, যতটুকু পারছি আমরা তাদেরকে নিবৃত্ত করছি। কৃষি বিভাগের তথ্য মতে শিলখড়ি ইউনিয়নের চাহিদা প্রায় 4000 বস্তা ইউরিয়া। তবে বরাদ্দ ছিল 1320 বস্তা। সময় সংবাদ, কুড়িগ্রাম। রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই বাছাই তালিকায় বাংলাদেশে আশ্রয় শিবিরে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীতে এক সেমিনারে কূটনীতিকরা বলেন, মানবিক সহায়তা নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই রোহিঙ্গা সংকটের সমাধান নিহিত। মিয়ানমারের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি। প্রতি বছর নতুন করে জন্ম নিচ্ছে প্রায় 25,000 শিশু। রোববার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা ঢলের 10ম বছরের প্রবেশ উপলক্ষে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এবং আন্তর্জাতিক সংস্থা অক্সফামের আয়োজনে সেমিনারে উঠে আসে সংকটের বহুমাত্রিক প্রভাব। বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী এই সংকট এখন শুধু মানবিক নয়, বাংলাদেশের জন্য ক্রমেই তা নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠছে। The figure is around $20 billion. Then you have real power. Then you can sit down and bargain with the other side. Because at the end of the day, keep in mind, you need Myanmar military or the Arakan army if the repatriation has to be done. কূটনীতিকদের বক্তব্যে উঠে আসে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মানবিক সহায়তা নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই আছে। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যোগাযোগে মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখার কথা জানায় চীন। আর ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে আরও 14 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেয়। Further 14 million euros precisely to boost skills development for the refugee community, but I have to insist also very much at the same time for the host community. We agree that return is the aim. The return has to be safe, voluntary, dignified and sustainable. যাচাই বাছাই প্রক্রিয়ায় ক্যাম্পে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে অন্তর্ভুক্ত করে দ্রুত প্রত্যাবাসন শুরুর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। The verification process must be expedited on the basis of the agreed bilateral instruments, taking into account children born in the camps. The commitment that the Chinese president made this time during our Honorable Prime Minister's visit will reflect in their actions also. দ্বিপাক্ষিক যোগাযোগের পাশাপাশি জাতিসংঘ, আঞ্চলিক উদ্যোগ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ঢাকা। The humanitarian situation remains extremely serious. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ভূখণ্ডের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশ হস্তক্ষেপ না করলেও রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সচেতন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও সর্বজনীন মানবাধিকার লঙ্ঘিত হওয়ায় মানবিক মূল্যবোধ থেকেই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ।
এ সময় আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে সরকার যে সিদ্ধান্ত নেবে তাতে জনগণের সমর্থন নিশ্চিত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু, এবং সেইটা রক্ষা করতে যে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, সুতরাং মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। রাত 11টার সময় আরও থাকছে। ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দিলে শত্রু গণ্য হবে প্রতিবেশী দেশও, হুঁশিয়ারি ইরানে, ছাড় পাবে না যুক্তরাষ্ট্র, ইউরোপীয় মিত্ররাও। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র অপরিবর্তিত রয়েছে। মূল লাইনের চাপ নেই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সংকটে ভোগান্তিতে যানবাহন চালক ও সিএনজি পাম্প সংশ্লিষ্টরা। ভোরের আলো না ফুটতেই শুরু হয় অপেক্ষা। যাদের জীবিকা চলে গাড়ি চালিয়ে, তাদের সময় থমকে আছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর লাইনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না কোথাও। সংকটের কবলে বন্ধ রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। তীব্র রোদ আর গরমে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে মেজাজ হারাচ্ছেন চালকরা। জীবিকা বন্ধ হওয়ার উপক্রম অনেকের। বাসায় কোনো গ্যাস নাই, পাম্পও গ্যাস নাই, এভাবেই চলতেছে আজকে 2-2.5 মাস হয়ে গেল। কবে যেটা সমাধান হবে তাও তো আমরা জানি না। 3 ঘন্টা অপেক্ষা করার পর আমার গ্যাস ঢোকে 400 টাকা, 450 টাকা। আর যখন আমরা সিরিয়াল দিয়ে যখন প্রেসার কম থাকে তখন আমার গ্যাস ঢোকে 200 টাকা, 300 টাকা। গাজীপুরে কোনো পাম্পে ঢোকা যায় না, সব বড় বড় কাভার ভ্যান লাগাই দিয়া মুখ পুরো বন্ধ করে রেখে দিছে, কোনো ছোটো গাড়ি ঢুকতে দেয় না। আমি গাজীপুর থেকে এখানে তেলে চালাই, তারপরে গ্যাসের সিরিয়াল দিছি, এখন 1 ঘন্টা 20-25 মিনিটের মতো হয়ে গেছে। গাড়ির দীর্ঘ সারির কারণে পাম্প সংলগ্ন সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। বিশৃঙ্খলা এড়াতে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। সেই সঙ্গে যোগ হয়েছে লোকসানের শঙ্কা। 1/3 সেল হচ্ছে, এই সেলসের যে কমিশনের যে টাকাটা আমরা পাবো তিতাসের কাছে, ওইটাতে আমাদের ইলেকট্রিসিটি বিল দিতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তাছাড়া আমাদের এমপ্লয়িদের বেতন আছে, আনুষঙ্গিক হচ্ছে, মেইনটেনেন্স আছে। এটা মানে আমরা এখন টিকে থাকাই মুশকিল হয়ে গেছে আমাদের। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস নয়, জ্বালানি সংকটের দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা গ্রাহক ও ভুক্তভোগীদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ শিল্প গ্রাহকের কাছে পৌঁছে দিতে 10 বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তারা। আর মূল্যহার যৌক্তিক ও প্রতিযোগিতামূলক রাখার দাবি জ্বালানি বিশেষজ্ঞ অংশীজনদের। রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণশুনানিতে এসব কথা বলেন তারা। এদিকে গণশুনানিতে দাম বাড়ানোর পায়তার আখ্যা দিয়ে মানববন্ধন করেছে ক্যাব। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের গণশুনানি। অংশ নেন বিতরণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, জ্বালানি বিশেষজ্ঞ ও বিইআরসি চেয়ারম্যান সহ কারিগরি মূল্যায়ন কমিটির সদস্যরা। পরে বিভিন্ন প্রস্তাবের উপর মতামত দেন তারা। প্রস্তাব অনুযায়ী ওপেন অ্যাক্সেস সুবিধায় সরাসরি বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। তবে সরকারি গ্রিড ব্যবহারে গুনতে হবে চার্জ। আরো বলা হয়, মার্চেন্ট প্ল্যান্ট থেকে মোট উৎপাদনের 20% বেশি বিদ্যুৎ কিনতে পারবে না সরকারি প্রতিষ্ঠান। অপারেশন প্রসিডিউর বিলিং এবং এগুলো সবগুলোকে নবায়নযোগ্য বিদ্যুতের মূল্যহার যৌক্তিক ও প্রতিযোগিতামূলক রাখার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনরা। বলেন, বিদ্যুৎ খাত বেসরকারীকরণ করা হলে আরো বিপদে পড়বে গ্রাহক ও সরকার। অবস্থাতেই খারাপ অবস্থায় নেই এবং আপনাদেরকে প্রাইভেটাইজেশন করার কোনো প্রশ্নই ওঠে না। প্রাইভেটাইজেশন করা হলে আমরা আরো বিপদে পড়ে যাব। বিইআরসি চেয়ারম্যান জালান আহমেদ বলেন, গণশুনানি শুধু দাম বৃদ্ধির জন্য নয়, উৎপাদন খরচ ইতিবাচক হলে দামও কমানো হতে পারে। যে প্রাইসিং শোনা যাচ্ছিল, এই প্রাইসে যদি উপরে আসে এবং একই সঙ্গে যদি রিনিউয়েবল একটা সাইজেবল ভলিউম যদি আসে, সার্টেনলি টোটাল কস্ট কমে আসবে। টোটাল কস্ট যদি কমে আসে, আমার কস্টলি পাওয়ার প্ল্যান্ট যদি উৎপাদনে না থাকে,
এবং যদি রিটায়ারমেন্ট প্ল্যান ঠিকভাবে বাস্তবায়ন হয় নিঃসন্দেহে কমে আসার কথা। এদিকে এই গণশুনানিকে দাম বাড়ানোর পায়তারা আখ্যা দিয়ে গণশুনানি অনুষ্ঠান স্থলের সামনে মানববন্ধন করেছে ক্যাব। বক্তারা বলেন, বিভিন্ন সময় সংকট তৈরি করে জনগণের পকেট কেটেছে লুটেরারা, একই পথে হাঁটছে বর্তমান সরকারও। বিভিন্ন লুটেরা ব্যবসায়ীরা জনগণের পকেট কাটে, একটা সংকট তৈরি করে দাম বাড়ায়। মাত্র কদিন আগে একটা নির্বাচিত সরকার তারা জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নেবে, এটা আমাদের ভাবতে আরো কষ্ট হচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার করে দেখছি এই সরকার সেই কাজটি করছে। এ সময় বিইআরসি আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানান বক্তারা। ইনডাইরেক্টলি বিদ্যুতের দাম বাড়ানোর একটা প্রক্রিয়া। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়, কারিগরি ট্রেনিং সেন্টার ও ভাষা শিক্ষার সুযোগ তৈরির তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আরও বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সকালে রাজধানীর টেকনিক্যাল এডুকেশন ফোরামের সেমিনারে মন্ত্রী জানান, বিদেশে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। নতুন 4টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কাজ হাতে নিয়েছে সরকার। পাশাপাশি বুয়েটের বাজেট আরও বাড়িয়ে সক্ষমতা বৃদ্ধির কথাও জানান শিক্ষামন্ত্রী। চায়না হিউজ অপরচুনিটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ জানি না, কাজ জানি না। জাপান বসে আছে টেকনিক্যাল এডুকেশনে নেওয়ার জন্য, আমরা তাদের ল্যাঙ্গুয়েজ দিতে পারি না, আমরা তাদের কাজ দিতে পারি না। সো দিস ইজ দ্য হিউজ অপরচুনিটি, এই অপরচুনিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সাপ্লাই চেইন অ্যালায়েন্সের নতুন সদস্যদের বরণ করে নিতে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম। প্রকিউরমেন্ট 26 শীর্ষক মেগা রিক্রুটমেন্ট প্রোগ্রামের মাধ্যমে 853 জন আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন 65 জন শিক্ষার্থী। উৎসবমুখর আয়োজনে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় সাপ্লাই চেইন অ্যালায়েন্স। নতুন এক্সিকিউটিভ ও অ্যাসোসিয়েটদের বেশিরভাগই ব্যবসায় শিক্ষা অনুষদের 31 ও 32তম ব্যাচের শিক্ষার্থী। আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি পেশা জীবনের জন্য প্রস্তুত করতেই কাজ করছে ক্লাবটি। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। 5.5 মাস পর দুদকে দায়িত্ব নিয়ে প্রথম মামলা করেছে নতুন কমিশন। প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আসামি করা হয়েছে পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারি সহ 10 জনকে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক দম্পতি শাকিল রূপার সম্পদ বিবরণের নোটিশ কারাগারে পাঠাবে সংস্থাটি। গত 19 আগস্ট দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একে মাসুদুজ্জামানের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করে। কার্যক্রম শুরুর প্রথমেই পদ্মা ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় দিয়েছে মামলার অনুমোদন। অভিযোগ করা হয়, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন এমএইচ এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারি সহ আরও 9 জনকে আসামি করা হয়েছে। কাগজপত্র সৃজন করে ব্যাংক কর্মকর্তারা পরস্পর যোগসাজশে 1,95 লাখ টাকা ঋণ তুলে আত্মসাৎ করেছে, এই অভিযোগ ছিল মূলত মমিনুর রহমানের। অনুসন্ধানকারী কর্মকর্তা এই অভিযোগকারী মমিনুর রহমান এবং যে সকল ব্যাংক কর্মকর্তা জড়িত তাদের সবার বিরুদ্ধেই মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। তাদের দুজনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। ভিন্ন মামলায় এই দম্পতি গ্রেফতার থাকায় সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এ নোটিশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ইরানকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে, এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।